হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিনিও। মার্কেটের অবস্থা খুবই খারাপ। আজকে শুক্রবার দিন ব্যাপক ফল হলো, নিফটির সব স্টকে ফল হলো। একমাত্র দেখলাম হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটানিয়া, এই দু চারটে স্টক ছাড়া বাদ বাকি কেউ গ্রিন নেই, সব নেগেটিভ। 7%, 8% করে ফল হয়েছে। এফআইআইরা কন্টিনিউয়াস বিক্রি করে যাচ্ছে। মার্কেটের হালত খুবই খারাপ। তো এই অবস্থায় ফার্স্ট কোশ্চেন আসতে পারে, অনেক ক্লায়েন্টের মনে কোশ্চেন আসতে পারে যারা নতুন ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে আফটার কোভিড বা কোভিডের জাস্ট একটু আগে। তারা হয়তো এরকম ওয়ার লাইক সিচুয়েশন দেখেনি। কোভিডের পরে যারা ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে তারপরে মার্কেট কন্টিনিউয়াস উঠতে দেখেছে। তো এরকম মানে মার্কেট যে এরকম হতে পারে তাদের অভিজ্ঞতাই ছিল না। কিন্তু আমাদের কাছে এরকম অভিজ্ঞতা আছে, 18 বছরের অভিজ্ঞতা আছে। 2008 সাল থেকে আমি মার্কেট নিয়ে আছি। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, তার মধ্যে দু একটা যুদ্ধ হয়েছে, খণ্ড যুদ্ধ হয়েছে। তো যদি আমরা ডেটা দেখি তো ডেটাতে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে মেনলি যেটা কোশ্চেন আসে যে ইনভেস্টারের মনে কি এসআইপি আমার যেগুলো চলছে তাহলে কি হবে, এসআইপিগুলো কি বন্ধ করে দেবো? লামসাম টাকা ডেলি 2 লাখ 3 লাখ টাকা করে ভ্যালুয়েশন লস হচ্ছে মিউচুয়াল ফান্ডে। স্টকের কথাই তো ছেড়েই দিলাম, স্টক তো 70-18% ডাউন আছে, ভালো ভালো মিড ক্যাপ স্টক। তো মিউচুয়াল ফান্ডও ডাউন হচ্ছে, তো মিউচুয়াল ফান্ডকে এখন বিক্রি করে দেবো? আর বড় ক্র্যাশ আসতে চলেছে, কারণ এখন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম মানে সোশ্যাল মিডিয়াতে এত বেশি মানুষ মন দেয় এবং সোশ্যাল মিডিয়াতে খবর প্রচণ্ড বেশি স্পিডে স্প্রেড করে। আর টিভি নিউজ চ্যানেলগুলো কিন্তু এক্সাজারেশন করে কিন্তু নিউজগুলো দেখায়, মানে যতটা না ঘটছে তার থেকেও বেশি এক্সাজারেশন হয়। ঘটছে অবশ্যই, ঘটনার দেখাচ্ছে, কিন্তু বারবার দেখাচ্ছে। তাতে রিপিটেশনে কি হয়, মাইন্ডের উপরে এফেক্ট করে। তো মাইন্ডের উপরে এফেক্ট যখনই করবে তখন আপনার মনে কিন্তু এইগুলো অবচেতন মনে, আপনি যখন একা থাকবেন তখন ডিসিশন নিতে আপনি ভুল করবেন এবং কন্টিনিউয়াস নিজের পোর্টফোলিও দেখবার ইচ্ছা জাগবে। এবং এখন তো অ্যাপে কারেন্টলি সব স্টেটমেন্ট পাওয়া যায়, মানে ভ্যালুয়েশন পর্যন্ত পাওয়া যায়, স্টকের তো একদম রিয়েল টাইম দেখা যায়। তো সেই কারণে মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হবে যে কন্টিনিউয়াস দেখছেন আর মনে বিভিন্ন তথ্য আসছে এবং সেগুলোকে জাজ করতে ভুল হবে এবং ভুল ডিসিশন নিয়ে ফেলবে। তো আজকে আমি সেই নিয়েই কথা বলবো যে এই ধরনের মার্কেট আগেও ফেস হয়েছে ইন্ডিয়ার স্টক মার্কেট হিস্ট্রিতে। গালফ ওয়ার থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন ওয়ার তো লাস্ট 5 বছর ধরে চলছে, কার্গিল ওয়ার, এসব ওয়ার অনেকবার হয়েছে। তাতে মার্কেট ডেফিনেটলি পড়েছিল, কিন্তু মার্কেট তার সত্ত্বে পড়ার পরেও ওপরে কিন্তু উঠেছে। এফআইআই ডিআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে। দেখুন এখানে এফআইআই 12ই মার্চ কন্টিনিউয়াসলি সেল করেছে, 11ই মার্চ সেল করেছে, কন্টিনিউয়াস সেল করে যাচ্ছে। এবার যদি আমরা চার্টেও দেখি, যদি আমি চার্ট খুলি, দেখুন কালকের ইউএসএ মার্কেটও কিন্তু ডাউনে খুলেছিল। কালকের ইউএসএ মার্কেট 1.78% নেগেটিভ খুলেছে। তো কালকে আমি এই নিয়ে বিশদে আলোচনা করেছি যে ইউএসএ মার্কেট ওপর থেকে টপ থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু নামছে এবং এক্সপেন্সিভ জায়গায় আছে। তো যে কোনো মুহূর্তে আজকে হয়তো মানে নেগেটিভ খুলতে পারে। আমাদের নিফটি সকালবেলায় থেকে যেভাবে ফল হলো, লাস্ট মানে কিছুদিন ধরে কন্টিনিউয়াস ফল হচ্ছে। আমি এখানে একবার বলেছিলাম যে কন্টিনিউয়াস গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তো এখান থেকে র্যালি নেবে, তা হয়নি। তো এটা স্বীকার করতে দোষ নেই যে এমন কোনো সিচুয়েশন আসে, কখনো কখনো এমন সিচুয়েশন আসে তখন কোনো টেকনিক্যাল অ্যানালিসিসই খাটে না। তো এখন যে নিফটি যেটা মানে চেজ করছে, জাস্ট 8 এপ্রিলের যে একদম যেখানে ট্রিগার করেছিল, নিচে এসছিল ভারত পাকিস্তানের যুদ্ধের সময়, এই জায়গাটা 21,741, এই জায়গাটা মানে সব থেকে বড় সাপোর্ট। তো এই জায়গাটা আশা করি যে এই পর্যন্তই ম্যাক্সিমাম মার্কেট নিচে যেতে পারে, তারপরে গেলে কি হবে জানা নেই। তো আমি যেটা আপনাদের দেখাতে চাইছি, তো আমি একটা 300 ডে মুভিং অ্যাভারেজের চার্ট এখানে আমি অ্যাড করব। তো এখানে 300 ডে মুভিং অ্যাভারেজ হচ্ছে জাস্ট 300 দিনের মুভিং অ্যাভারেজের গড়। এটা সরে সরে চলে যায় আর কি লাস্ট 300 ডেজের। তো এখানে যখনই দেখা যাচ্ছে যে 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে নিফটি যাচ্ছে, তারপরেই কিন্তু শার্প র্যালি আসে। তো দেখুন এইখানটাতে 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে, এখানে 300 ডে মুভিং অ্যাভারেজ, তার নিচে নিফটি ছিল। তো সেই সময় দেখুন শার্প র্যালি কিন্তু মার্কেটে এসছে, শার্প র্যালি এসছে প্রায়
যদি রিসেন্ট টাইমে দেখেন মানে 23%-এর শার্প র্যালি এসছে। আরও আগে আপনারা যদি যাই, দেখুন এখানে কোভিডের সময় 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট ট্রেড করেছিল এখানে। তো যখনই 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে এসছে, এখান থেকে দেখুন শার্প র্যালি এসছে, প্রায় 90%-100%-এর শার্প র্যালি এসছে। আরও আগে যদি আপনি যান, যখনই 300-ডে মুভিং অ্যাভারেজ এখানে ছোট্টভাবে 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে এসছে মার্কেট, দেখুন এই জায়গাটাতে দেখুন এখানেও শার্প র্যালি মার্কেটে, এখান থেকে এখান পর্যন্ত মার্কেটে শার্প র্যালি 12%। আরও নিচ থেকে দেখলে এখান থেকে প্রায় 18%-এর শার্প র্যালি মার্কেট নিয়েছে। তো যখনই 300-ডে মুভিং অ্যাভারেজ জাস্ট টাচ করেছে, দেখুন মার্কেটের র্যালি। আবার এখানে মার্কেট 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে এসছে মার্কেট, এটা ছিল 2015 সাল, যখন এই সময় ডাল মার্কেট ছিল। তো এখানেও কিন্তু 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে এসছে মার্কেট, তারপর থেকে কিন্তু শার্প র্যালি 64%। আরও আগে আমরা যদি যাই, যখনই 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট গেছে, এখানে দেখুন 2008-9 সাল 300-ডে মুভিং অ্যাভারেজ ব্লু কালারটা, তার নিচে মার্কেট গেছে, তার নিচ থেকে কিন্তু শার্প র্যালি। তো আমি কদিন ধরেই মানে বেশ কয়েক সপ্তাহ ধরে বলছি যে মার্কেট কিন্তু সামনে 3-4 মাসের মধ্যে একটা বড় র্যালি আসতে চলেছে, আর আমি বলছি আর মার্কেট পড়ে যাচ্ছে। তো আপনাদের মনে হতে পারে কি বলছে, এই সময় মার্কেট কি করে উঠবে, কিন্তু এরকমই হয়। এত পেসিমিস্টিক সিচুয়েশন যখন থাকে, তখন মার্কেটের আর পড়ার কিছু থাকে না। যেভাবে খণ্ডযুদ্ধ চলছে, এই সময় যদি মার্কেট না পড়ে থাকতো, তো এরকম ফল 2%-3% ফল হতো না। ফল মানে একদম ড্রাস্টিক্যালি ফল হতো। আজকে যদি নিফটির যদি কম্পোজিশন দেখুন নিচে থেকে লার্সেন অ্যান্ড টুব্রো 7% ফল, ইন্ডালকো 6% ফল, টাটা স্টিল 5% ফল, জেএসডব্লিউ স্টিল 4% ফল, আর আল্ট্রাটেক সিমেন্ট 4%, গ্রাসিম 3%, মানে এসবিআই ব্যাংক, হিরো মোটরকপ কাউকে ছাড়েনি। একমাত্র টাটা কনজিউমারে 2.4% গেন, হিন্দুস্তান ইউনিলিভারে 1%, ব্রিটানিয়া একটু গ্রিন দেখিয়েছে, আর ভারতী এয়ারটেল গ্রিন দেখিয়েছে, বাদ বাকি সবাই ফল। তো যখনই এরকম হচ্ছে, দেখা যাচ্ছে যে 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে যখনই মার্কেট আসছে, তখনই কিন্তু মার্কেট শার্প র্যালি নিচ্ছে। আমি বারবার অনেক কটা জায়গাতেই আপনাদের দেখালাম, অনেকবার। এখানেও দেখুন 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে যখনই মার্কেট এসছিল, যে সময় ভারত পাকিস্তানের ক্ল্যাশ হয়েছিল, সেই সময় কিন্তু এইখান থেকে মার্কেট কিন্তু কনস্ট্যান্ট র্যালি দিয়ে একটা উপরে উঠে 19%-এর গেইন এসছে। এখানে আবার কিন্তু 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট কিন্তু ট্রেড করছে। তো একটা কথা আছে, নারায়ণ মূর্তি ইন্ডিয়ান কনটেক্সটে বলেছিলেন, আমি জাস্ট কোটেশনটা আপনাদের সামনে খুলি, যে ইন গড উই ট্রাস্ট, এভরিবডি এলস ব্রিং ডেটা টু দ্য টেবিল। নারায়ণ মূর্তি বলেছিলেন। তো আমি আজকে সার্চ করছিলাম, অ্যাকচুয়ালি উক্তিটা ছিল ডক্টর ডব্লিউ এডওয়ার্ডস ডেমিং এর। তো আমি জানতাম না। তো ইনি একজন পরিসংখ্যানবিদ, মানে স্ট্যাটিস্টিশিয়ান। তো উনি অ্যাকচুয়ালি বলেছিলেন। তো নারায়ণ মূর্তি আমাদের ইনফোসিসের যিনি কর্ণধার, উনি ইন্ডিয়ান কনটেক্সটেই বলেছিলেন যে ভগবানে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আসল কাজের কথা হচ্ছে যে টেবিলের ওপরে ডেটা রাখো, তাহলে বোঝা যাবে যে কি হচ্ছে। আমি যে বলছি যে মার্কেট যে এভাবে ক্র্যাশ, বলতে গেলে ক্র্যাশ মার্কেটই বলা যায়, যে মার্কেট এভাবে পড়ছে, এত পেসিমিস্টিক সিচুয়েশন, যে 3 মাস পরে এখান থেকে ভালো র্যালি আসবে, সেটা কি কারণে বলছি, তার জন্য ডেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি জাস্ট একটা ডেটা দেখাবো, যে যতবার ওয়ার হয়েছে, এখানে গ্লোবাল ওয়ার্স ভার্সেস সেন্সেক্স, দেখুন এখানে 1980 সালে একটু হেজি আসছে, ইরান ইরাক ওয়ার হয়েছিল, আমি তখন 4-5-এ পড়তাম। তখন 1980 সালের সময় মার্কেট পড়েছিল, আবার সেন্সেক্স কাম ব্যাক করেছে। এখানে বারবার যতবার যুদ্ধ হয়েছে, এখানে আফগানিস্তানের ওয়ার হয়েছে, এখানে রাশিয়া ইউক্রেনের ওয়ার হয়েছে, মানে রাশিয়া ইউক্রেন ওয়ার তো কন্টিনিউয়াস চলছে। তো যতবার ওয়ার হয়েছে ততবার কিন্তু মার্কেট কিন্তু এরভাবেই রিকভারি করেছে। আমি ডেটা দিয়ে আরও বোঝাবার চেষ্টা করছি। দেখুন 1991 সালে গালফ ওয়ারে কারেকশন হয়েছিল 4 মাস ধরে, তো মার্কেট ফল হয়েছিল 38%। 3 মাসে পোস্ট এ ফল 36 মান্থস রিটার্ন, মানে 4 মাস ধরে 38% ফল হয়েছিল, কিন্তু যখন রিটার্ন এসলো 316%-এর রিটার্ন এসছে। 1992-93 সালে হর্ষদ মেহতা স্ক্যাম হয়েছিল, 12 মাস 1 বছর ধরে মার্কেট 54% পড়েছিল, মানে মার্কেট হাফ হয়ে গেছিল। 54% মার্কেট পড়া মানে মার্কেট হাফ হয়ে যাও, সেখানে রিটার্ন এসছে 84%। 94-96 রিলায়েন্স আর এফআইআই, এখানে 27 মাস ধরে মার্কেট পড়েছিল,
40.72% মার্কেট পড়েছে, 71% গেইন এসছে জাস্ট 36 মান্থে। টেক বাবল হয়েছিল যখন আইটি কোম্পানিগুলো বাস্ট করে, তখন কি ছিল যে আইটি কোম্পানিতে যতবার ক্লিক করছে সেই আইটি কোম্পানি তত ভালো, এরকম একটা গুজব উঠেছিল এবং আইটি স্টক মানে ফালতু আইটি স্টক মানে হিউজ ভ্যালুয়েশনে ট্রেড করছিল। তো টেক বাবলের সময় 20 মাস ধরে মার্কেট 56% পড়েছিল, রিকভারি দেখুন 36 মাসে 115% রিকভারি। বিজেপি লস্ট ইলেকশন, 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার পতন হয়, সেই সময় ইকোনমিক্স টাইমসে হেডিং ছিল আমার মনে আছে যে ব্ল্যাক মন্ডে, সোমবার দিন মার্কেট খুলে 4 দিনের মধ্যে 27% মার্কেট পড়েছিল। তো 217% কিন্তু রিকভারি দিয়েছিল জাস্ট 36 মাসে পরে। তো 2006 সালে এফআইআই সেল অফ, একদিনের জন্য মার্কেট 28% মতো পড়েছিল, 28.64 মার্কেট পরে 3 মাসে 70%-এর গেইন দিয়েছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে 14 দিন ধরে মার্কেটে 60%, 61% মার্কেট পড়েছে লাস্ট 3 মাসে, মানে তারপরে 3 মাসে 114% রিটার্ন এসছে। চাইনা স্লোডাউনে 13 দিন ধরে মার্কেট 22% পড়েছিল, তারপরে 3 মাসে 58% রিকভারি দিয়েছে। কোভিড-19-এ 2 মাস ধরে মার্কেট 40%, 37% পড়েছিল, তো তারপরে 3 মাসে কোভিড যখনই একটু বেটার হতে থাকলো তখনই কিন্তু 122% রিটার্ন দিয়েছে। তো এভরি ক্র্যাশ হ্যাজ বিন ফলোড বাই গ্রোথ, যে যতবার ক্র্যাশ হয়েছে ততবারই কিন্তু গ্রোথ হয়েছে। আমরা চার্টেও এক্স্যাক্ট তাই দেখলাম, যতবারই ক্র্যাশ হয়েছে পড়ছে, দেখুন ওপর থেকে যেমন পড়ছে কম কিন্তু বাড়ছে কত, 19%। এখানে দেখুন ওপর থেকে যখন পড়ছে, ক্র্যাশ হচ্ছে, তো ওপর থেকে যখন পড়ছে দেখুন এখানে যদি আমরা প্রত্যেকবারই দেখি যে ফল হচ্ছে ওপর থেকে, আপনাদের আমি চার্টে একদম দেখাচ্ছি, দেখুন ফল হচ্ছে 17%, গেন হচ্ছে যখন উঠছে তখন গেন হচ্ছে কত পার্সেন্ট, 20%। এখানে একটা জিনিস আপনাদের জাস্ট ডেসক্রাইব করি, যে যখনই আমি একটা ব্ল্যাঙ্ক জায়গাতে ডেসক্রাইব করছি, ধরুন এই লাইন থেকে 20% ফল হচ্ছে বা 30% ফল হচ্ছে, তো এখান থেকে ধরুন 30% ফল হলো, মোটামুটি 30% ফল হলো। তো এখানে কোনো স্টক আছে ধরুন 35,998, সেই প্রাইস চলে এলো 24,702, এটা 30% ফল হলো। আমি দেখালাম আপনাকে একে যে 30% ফল হচ্ছে। এবার এখান থেকে এক্স্যাক্ট 30% থেকে যদি আবার রিকভারি করে না, এখান থেকে রিকভারি করলে কত পার্সেন্টের গেইন হয়ে যায়, 43% গেইন হয়ে যায়। তো 100 টাকাটা যখন 80 টাকা হয় তখন 20% ফল হয়, কিন্তু 80 টাকা যখন 100 টাকায় বাপস যায় তখন 33% গেইন হয়ে যায়। তো এটাই মজা, যখন ফল হচ্ছে 30%, এক্স্যাক্ট ওই জায়গায় গেলে 43%, এবার এক্স্যাক্ট ওই জায়গায় যায় না, আরো উপরে চলে যায়। তো 30%-এর ফল যখন হচ্ছে, নেক্সট 3 মাস 4 মাসে 70%-এর গেইন আসছে। তো এটাই বারবার দেখাচ্ছে এখানে, আমি যেটা বললাম দেখুন এখানে 37% ফল হয়েছে, 122% রিটার্ন এসছে, 22% ফল হয়েছে, 58% গেইন এসছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে 60% ফল হয়েছে, 114% গেইন হয়েছে। তো এটা প্রুভেন যে ডেটা, আমি ওই জন্যই বললাম যে ডেটা নিয়ে আসুন টেবিলে, তাহলে বোঝা যাবে যে আমি যে বলছি যে মার্কেটে র্যালি আসবে, মার্কেট প্রচণ্ড সস্তা হয়ে গেছে। এখানে দেখবেন যে খুব তাড়াতাড়ির মধ্যে কোনো একটা কিছু হচ্ছে, পজিটিভ খবর, তারপরে কিন্তু মার্কেট কিন্তু ওপরে বাড়ছে। এই সময় দয়া করে ভুল ডিসিশন নেবেন না, আপনার পোর্টফোলিও দেখা বন্ধ করুন, টিভি বন্ধ করুন, এই সময় আপনার হেলথের ওপরে জোর দিন, ভালো খাবার খান, ব্যায়াম করুন, যোগাতে ভর্তি হন, জিমে ভর্তি হন। এই 3 মাস 4 মাস যতদিন মার্কেট না র্যালি নিচ্ছে, স্বাস্থ্যের উপরে নজর দিন, নিজের হেলথের উপরে খেয়াল রাখুন, নিজের হ্যাবিট ঠিক করুন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর এখানে যদি বারবার আপনি পোর্টফোলিও দেখেন আর বারবার পোর্টফোলিও দেখলে আপনি ভুল ডিসিশন নেবেন। আর এটুকু জানবেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়া মানে বিশ্ব শেষ, গ্লোবাল অর্থনীতি গুঁড়িয়ে যাবে। কেননা কোনো বড় কান্ট্রি চায় না, ইউএসএও চায় না যে কোনো বড় ওয়ার করতে, কেননা যে কোনো নিউক্লিয়ার ওয়ার যদি হয়ে যায় তো ইউএসএর সব থেকে বড় ক্ষতি হবে। তো এই যুদ্ধগুলো জাস্ট টাসেলের জন্য হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধতে 5 বছর ধরে যুদ্ধ চলছে, প্রায় 4 বছর হয়ে গেল, 2022 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছে। তো এখনো কিন্তু সেইভাবে ওয়ার কিন্তু খণ্ড যুদ্ধের মধ্যেই আছে আর কি। তো আমি যা সার্চ করছিলাম, আমি আগেও এই চ্যানেলে বলেছিলাম যে ইন্ডিয়া এবং চায়না যতক্ষণ না কোনো ওয়ারে ইনভলভ হচ্ছে তো সেই যুদ্ধ মানে বেশি দূর গড়াবে না। আর ইন্ডিয়া চায়না
আর ভালো করেই জানে, চায়না বিশেষ করে জানে যে এখন ওয়ারে যদি চায়না ফাঁদে পা ফেলে তো চায়না প্রচুর স্লো ডাউন হয়ে যাবে। চায়না যে ইকোনমিক সুপার পাওয়ার হতে যাচ্ছে 2050-এর পরে, ইভেন ইফ 2050-এর পরে 2060 সাল 75 সালে ইন্ডিয়া টপ র্যাঙ্কে চলে যেতে পারে, তো সেই জায়গায় ইন্ডিয়া চায়না কোনোদিনই কোনো ওয়ারে ইনভলভ হবে না। আর ইন্ডিয়া চায়না যেখান থেকে দূরে থাকবে সেখানে যুদ্ধ বেশি দূর এগোবে না, এটা 100% গ্যারেন্টি। এটা আমার মুখের কথা নয়, আমি যেই কথাগুলো বলেছি সেই কথা আমি জাস্ট এখনই একটু আগেই সার্চ করলাম, সেই সার্চের রিপোর্ট আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমি জাস্ট লিখেছিলাম যে আমার মনের কথাই লিখেছিলাম যে ইজ দেয়ার এনি চান্স দ্য ওয়ার ইজ কন্টিনিউ অ্যান্ড কনভার্টেড ইনটু দ্য বিগ ওয়ার লাইক থার্ড ওয়ার্ল্ড ওয়ার? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ এখানে লিখেই দিয়েছি আমি, বিকজ চায়না অ্যান্ড ইন্ডিয়া আর নট ইনভলভড ইন দিস ওয়ার। তো এখানে ইংরেজিতে এসছে, তো বাংলা অনুবাদ করে, যেহেতু বাংলা চ্যানেল আমি বাংলাতেই বলছি। দেখুন এখানে গুগল কি বলছে, 2026-এর বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার ধারণাটি অনেকটা ঠিক। ভারত এবং চীনের মতো বড় শক্তির সরাসরি অংশগ্রহণ ছাড়া একটি পূর্ণাঙ্গ তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটার সম্ভাবনা বেশ কম। তবে বিশ্বজুড়ে উত্তেজনা এখন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এটা ঠিক যে লাস্ট কয়েক দশক 2004-5 সালের পর থেকে 20 বছরে এতটা উত্তেজিত সিচুয়েশন ছিল না যেটা 90s-এ ছিল। এবং কেন একটি বড় যুদ্ধ বা বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, তার মূল কারণ নিচে দেওয়া হলো। ভারত চীনের ভূমিকা। আপনি ঠিকই বলেছেন, এই দুই দেশ বিশ্বের বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং বর্তমানে একটি শান্তি রক্ষাকারী, ভারত একটি বর্তমানে শান্তি রক্ষাকারী পিস আর্কিটেক্ট হিসাবে ভূমিকা পালন করছে। কোনো নির্দিষ্ট সামরিক জোটে যোগ না দিয়ে ভারসাম্য বজায় রেখেছে। চীনও তাদের অর্থনীতির কথা ভেবে সরাসরি বড় কোনো যুদ্ধে জড়াতে চাইছে না। আর পারমাণবিক আতঙ্ক, এটা হচ্ছে একটা ওপেন সিক্রেটের মতো। যখনই দুটো বড় কান্ট্রির কাছে পারমাণবিক বোমা থাকবে, আপনি জানবেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে না। থার্ড ওয়ার্ল্ড ওয়ার হলে তো ডুম ডে আসবে, সেদিন পৃথিবী ধ্বংস হবে। কেননা এটা ওপেন সিক্রেট, মানে আপনার হাতেও রিভলভার আছে, উল্টো দিকের হাতেও রিভলভার আছে, তো দুজনের হাতেই গুলি আছে, কেউ কাউকে চালাবে না। কেন কে ফার্স্ট চালাবে কেউ জানে না, তো সুতরাং সেখানে যুদ্ধ হয় না। তো এখানে আরও বলছে যে পারমাণবিক আতঙ্ক, যে বড় দেশগুলো জানে যে সরাসরি যুদ্ধ হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে, যার ফলে কোনো পক্ষই জয়ী হবে না। এই ভয়টি মূলত বড় যুদ্ধ আটকে রেখেছে। অর্থনৈতিক নির্ভরশীলতা, আজকের বিশ্বে দেশগুলো একে অপরের ওপর অর্থনৈতিকভাবে এতটাই বেশি নির্ভরশীল যে যুদ্ধ হলে সবার অর্থনীতি ধসে পড়বে। চীন বা পশ্চিমা দেশগুলো কেউই ঝুঁকে নিতে চায় না। তো এই কারণেই আমি বারবার বলছি যে এত চিন্তার কিছুই নেই, জাস্ট কুল ডাউন হয়ে যাবে। আপনি নিজে কুল থাকুন, নিজে ঠিক থাকুন। এসআইপি বন্ধ করারও কোনো দরকার নেই, ইনভেস্টমেন্ট তোলারও কোনো দরকার নেই, এর থেকে বড় ক্র্যাশ আসবে না। মার্কেট অলরেডি ডিসকাউন্টেড জায়গায় আছে। আমি 300-ডে মুভিং অ্যাভারেজের আপনাকে 2013 সাল পর্যন্ত দেখালাম। তা আমি আবারও বলছি, এখান থেকে 3-4 মাসের মধ্যে মার্কেটে ব্যাপক র্যালি আসতে চলেছে। আপনি মিলিয়ে দেখে নেবেন। আমি আপনাদের সঙ্গে ভালো সময়ও ছিলাম, আমি খারাপ সময়ও আছি, সব সময় থাকবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর বিশেষ করে যে বন্ধু ভয় পাচ্ছে তাকে এই ভিডিও শেয়ার করুন, আর বন্ধুকেও সাবস্ক্রাইব করান। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।